এবং যোজনীর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখি যে সাধারণ ল্যাবরেটরি সংক্ষিপ্ত বর্ণনাতে কি কি আছে। বেসিক্যালি আসলে আমরা যে কেমিস্ট্রি ল্যাব বা রসায়নাগার, সেখানে যে ধরনের অ্যাপারেটাস বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এখানে বলাই হচ্ছে যে গবেষণাগারে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ, বিভিন্ন যন্ত্রপাতির পরিষ্কার এবং ব্যবহার কৌশল, বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ব্যবহার, পরিমাপ এবং এদের ক্ষতিকর দিক ইত্যাদি নানা বিষয় সম্পর্কে ধারণা আমাদের থাকা আবশ্যক। এজন্য আবশ্যক যে যদি আপনাদের মধ্যে কেউ হতেই পারে যে ডাক্তারি পড়ার পর উনি চিন্তা করলেন যে রোগী না দেখে উনি হচ্ছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে জব করবেন। তো আমাদের অলরেডি কিন্তু একটা সাবজেক্ট আছে, এই যে হোমিও ফার্মাকোপিয়া, ফার্মাসি অ্যান্ড ফার্মাকোপিয়া। তো ওই সাবজেক্টের অ্যাপ্লিকেশনই হচ্ছে আসলে ফার্মাসিউটিক্যালস কোম্পানির কাজের জন্য। অর্থাৎ এই যে হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুত প্রণালী কিংবা ওষুধের যে শক্তি মাত্রা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে, বা একটা হোমিওপ্যাথিক ঔষধের যে উৎস, বিভিন্ন ধরনের উৎস আপনারা ওই সাবজেক্টে পড়বেন। যে বিভিন্ন ধরনের উৎস আছে, মানে উদ্ভিজ্জ, প্রাণীজ, খনিজ, এ ধরনের বিভিন্ন ধরনের, ইভেন জীবাশ্ম, বিভিন্ন ধরনের উৎস আছে। তো কোন উৎস থেকে কোন ধরনের ওষুধগুলা প্রস্তুত করা যেতে পারে বা প্রস্তুত করা হয়, বা কিভাবে প্রস্তুত করতে হয়, বা একটা ওষুধের শক্তিমাত্রা কিভাবে নির্ধারণ করতে হয়, এই সমস্ত বিষয়গুলা নিয়েই আসলে ওই সাবজেক্টে পড়ানো হয়। তো শুধু ওই সাবজেক্টেই আপনাকে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করার জন্য যথেষ্ট জ্ঞান দিবে না। মানে আপনি যদি নিজে ডিটারমাইন্ড হন যে আপনি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে আপনার জ্ঞানকে কাজে লাগাবেন, তাহলে হয়তো ওই ফার্মাকোপিয়া বা ফার্মাসি রিলেটেড আরো উচ্চতর প্রশিক্ষণ আপনাকে নিতে হবে। অর্থাৎ ডাক্তারি পাশ করার পর ওই সংশ্লিষ্ট বিষয়ে আরো উচ্চতর প্রশিক্ষণ নিতে হবে। তো সেই ক্ষেত্রে আহ, যখন আপনি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করতে যাবেন, তখন আসলে ওখানে এই মানে কেমিস্ট্রি বা এই রসায়নের এই বিষয়গুলার ধারণা দরকার হবে। অর্থাৎ সেখানে হয়তো একটা আহ, ঔষধের বিভিন্ন যে পরিমাণ নির্ধারণ করা, বা ঔষধের যে প্রস্তুতি করতে গেলে এই ধরনের যন্ত্রপাতিগুলা ওখানে ল্যাবরেটরিতে আপনার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। আহ, এছাড়া আর কোথায় ব্যবহার হতে পারে? আর ব্যবহার হতে পারে যদি এমন হয় যে আপনি ডাক্তারি পাশ করলেন কিন্তু আপনি মনে করলেন যে না, আমি আহ, রুগী না দেখে আমি হচ্ছে প্যাথোলজিক্যাল সাইডে আমার স্কিলটাকে কাজে লাগাবো। তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই ডিএসএমএস কোর্সে অলরেডি প্যাথোলজি সাবজেক্ট আছে। তো প্যাথোলজি সাবজেক্টে আপনারা যে ধারণাগুলো পেয়ে থাকেন সেখানে কি আসলে সেখানে হচ্ছে একজন রোগীর অসুস্থতার কারণ নির্ণয় করার জন্য যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়, ওই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলোর প্রণালী, কিংবা কোন ধরনের অসুস্থতার জন্য কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন, সে সম্পর্কে ধারণা ইত্যাদি বিষয়গুলা হচ্ছে ওই প্যাথোলজি সাবজেক্টে আছে। এবং প্যাথোলজি সাবজেক্টটাও কিন্তু যদিও একটা সাবজেক্ট, কিন্তু এটাও অনেক বিস্তৃত এবং এটার পরিধিও অনেক বড়। কারণ প্যাথোলজি কোথায় আমাদের এখানে যেমন বিভিন্ন ক্লিনিক্যাল ইয়েগুলো দেখা গেছে ডায়াগনস্টিক সেন্টার, যে আমরা বলি ওই ডায়াগনস্টিক সেন্টারে। এবং প্যাথোলজি মানে হচ্ছে প্যাথোলজি কিন্তু আবার অনেকগুলো ভাগ আছে। উম সেখানে আপনার এক্স-রে, ইসিজি থেকে শুরু করে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, হ্যাঁ, সাইটোপ্যাথোলজি, মানে হচ্ছে হিস্টোপ্যাথোলজি, এরকম অনেক ভাগ আছে বা ডিপার্টমেন্ট আছে। তো যদি আপনি আপনার স্কিলকে
ওই প্যাথোলজিক্যাল সাইডে গড়তে চান, সেক্ষেত্রেও আমি বলবো যে আপনার এই একটা সাবজেক্টের নলেজেই কিন্তু যথেষ্ট না। মানে আপনাকে হচ্ছে তখন মানে এই সাবজেক্টটা আবশ্যক। এই সাবজেক্টের এখানে যতগুলা আপনি পরীক্ষা-নিরীক্ষার ধারণা পাবেন, আ এগুলা অবশ্যই আবশ্যক। আ কিন্তু সেই সাথে আপনাকে হচ্ছে হাতে কলমে আরো শিক্ষা অর্জন করতে হবে। আ তারপর হচ্ছে কোন ডায়াগনস্টিক সেন্টারে কিছুদিন অনেকটা ইন্টার্নশিপ এর মতো করে আস্তে, আস্তে যখন আপনার স্কিলটা আরো সুচারু হবে, তখন আপনি সেখানে কাজ করতে পারবেন। এবং এগুলা প্যাথোলজিক্যাল সাইডেও হচ্ছে আ আপনি যদি ওই যে বললাম যে হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি এরকম অনেক ডিপার্টমেন্ট আছে। সেখানেও আপনি সাপোজ একজনের রক্ত পরীক্ষা করতে গেলেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের অ্যাপারেটাস ব্যবহার হয়। ইভেন মাইক্রোস্কোপও দরকার হয়। আ অথবা সেখানে দেখা যায় একজনের সিম্পলি যদি আপনি ব্লাড গ্রুপিং করতে যান, তাহলে ওই ব্লাডের সাথে কোন ধরনের রিএজেন্ট মিক্স আপ করলে কোন কালার আসলে কোন ব্লাড গ্রুপ হবে? আ এই যে মানে বিষয়গুলা ইত্যাদিতে দেখা যায় যে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহৃত হয় এবং ওইগুলি হচ্ছে এই যে ল্যাবরেটরির যে অ্যাপারেটাস বললাম, ওই অ্যাপারেটাস। তো সেখানেও কিন্তু এই ধারণাগুলো অবশ্যই দরকার আছে। আমি আসলে ক্লিয়ার করতে চাচ্ছি যে কেন আপনারা সাধারণ ল্যাবরেটরির আ ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে ধারণাটা আপনারা কেন নিবেন? ওই প্রয়োজনীয়তাটা বোঝানোর জন্য আমি এতগুলো কথা বলছি আরকি। কারণ হয়তো মনে হতে পারে যে আমি হবো ডাক্তার। তো আমি এগুলা শিখে কি করব? কিন্তু ওই যে আমি এখন আপনাদেরকে ধারণাটা দিয়ে দিলাম যে আপনি পড়ে যে শুধু ডাক্তারই হবেন, কেন আপনার তো ধারণা বদলাতেও পারে। আপনি যদি চিন্তা করেন যে ওই সমস্ত লাইনগুলোতে যাবেন, আ সেই ক্ষেত্রে আ তখন আপনার কিন্তু এগুলা লাগবে। কারণ একটা ল্যাবরেটরি মিনস হচ্ছে আমি ডায়াগনস্টিক সেন্টারের কথা বলছি। ডায়াগনস্টিক সেন্টারেও কিন্তু ডাক্তার দরকার হয়। এই যে বিভিন্ন টেস্টের রিপোর্টে সিগনেচার করেন, কিছু, কিছু টেস্ট সিগনেচার করান হচ্ছে কিন্তু ডাক্তার। যেগুলা ডাক্তার ছাড়া পারবে না। আবার কিছু, কিছু টেস্টের সিগনেচার করান হচ্ছে যারা বায়োকেমিস্ট্রিতে দেখা গেছে মাস্টার ডিগ্রি হোল্ডার হয়। আবার এরকমও আছে যে ডাক্তারি পাস করে উনি বায়োকেমিস্ট্রিতে এমফিল করছে, মাস্টার্স করছে। তারপর আবার ওই সমস্ত লাইনে চলে গেছে। আবার একইভাবে ফার্মাসিউটিক্যালস কোম্পানি তো যদিও দেখা যায় যে ফার্মাসিতে পড়াশোনা করে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে যায়, বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে যায়। কিন্তু এমন কোন বাইন্ডিংস ও নাই যে একজন ডাক্তার ওদিকে যাইতে পারবে না। ডাক্তারি আপনি পাস করে যদি পরবর্তী উচ্চতর পড়াশোনাগুলো আবার ওই লাইনে করেন, তাহলে আপনিও যেতে পারবেন। আপনিও নতুন, নতুন ঔষধ প্রস্তুতির অ্যা ধারণা হয়তো দিতে পারবেন, ফর্মুলা দিতে পারবেন। তো সে সমস্ত সব ক্ষেত্রেই যে আপনার ল্যাবরেটরির যন্ত্রপাতি ব্যবহার, যন্ত্রপাতির পরিষ্কার-পরিচ্ছন্নতা আ এবং হচ্ছে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ব্যবহার সম্পর্কে, পরিমাপ সম্পর্কে, তার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন আমরা দেখি আ ল্যাবরেটরিতে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি। এখানে এমন না কিন্তু আমি যে বললাম যে আপনার ফার্মাসিউটিক্যালস কোম্পানি কিংবা ডায়াগনস্টিক সেন্টারে যত যন্ত্রপাতি ব্যবহৃত হয় যে সব ধারণা দেওয়া হবে। না, এখানে হচ্ছে একদম বেসিক কিছু জিনিস যেগুলা একদম জানাই দরকার। যেমন টেস্ট টিউব এটা কমন। যে টেস্ট টিউব আপনারা হয়তো সবাই দেখেছেন। যে চিকন ওই যে আমার ডান দিকে ছবি দেওয়া আছে একটা স্ট্যান্ডের মধ্যে ৪ টা টেস্ট টিউব। আ ওখানে এই যে চিকন এরকম কাঁচের নলের মতো যে নলগুলার এক মুখ খোলা থাকে আর এক মুখ বন্ধ থাকে। এগুলো হচ্ছে টেস্ট টিউব এবং টেস্ট টিউব সাধারণত আমরা যদি আ সাপোজ আপনি একজন পেশেন্টের ব্লাড নিলেন এবং ব্লাডটা নিয়ে টেস্ট টিউবে রাখলেন। আপনি সিম্পলি যে ব্লাড গ্রুপিং করবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আ আপনি ওই যে ব্লাডটা নিলেন ওই ব্লাডটাকে হচ্ছে ভাগ করে, করে হয়তো যে কয়েকটা গ্রুপ আছে অ্যা ওই অতটা টেস্ট টিউবের মধ্যে ভাগ করে, করে রাখবেন। তারপর হচ্ছে প্রতিটা টেস্ট টিউবে ওই আপনি বিভিন্ন ধরনের কেমিক্যাল কোন কেমিক্যাল মিশালে কোন কালার আসলে কোন গ্রুপ সেটা তো আপনার জানা থাকতে হবে। সে অনুসারে আপনি যেটার আউটপুট পাবেন ওই ব্যক্তির হচ্ছে ওই ব্লাড গ্রুপ। কিংবা আপনি ইউরিন নিলেন। ইউরিন নিয়ে যদি আপনার ইউরিনের বিভিন্ন টেস্ট আছে রুটিন এক্সাম থেকে শুরু করে আ আ আপনার ধরেন ইউরিন ইনফেকশন আ আ আরো অনেক ধরনের টেস্ট আছে। আ তো যদি এগুলো আপনি করতে যান তাহলে হয়তো দেখা যাবে যে আপনার একাধিক টেস্ট টিউবে আপনি ভাগ করে রাখলেন। ইউরিন তো একবারে নিলেন। ভাগ করে নিয়ে তারপর যে টেস্টের জন্য যে ধরনের কেমিক্যাল সিরিজ করে করা দরকার সেভাবে আপনি করতে পারবেন। তো টেস্ট টিউব হচ্ছে এজন্য জরুরি এবং প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টারেই এই টেস্ট টিউব আ মানে কমন। এটা ইউস হয়ই। দেন আমরা দেখি বিকার। বিকারের ছবিটা আমি ডান দিকে দিয়েছি। একটু ওই যে মোটা
যেটা মগের মতো, বাট এটার হাতল নেই। বাট এটাতে হচ্ছে এরকম দাগ কাটা থাকে বিকারে। এটাতে হচ্ছে তাও আমরা যদি কোনো রসায়নাগারে বা কেমিস্ট্রি ল্যাবে কোনো ধরনের টেস্ট বা পরীক্ষা করতে যাই, তাহলে ওখানে রিয়েজেন্ট যদি খুব বেশি পরিমাণে আমরা রাখতে চাই, তাহলে বিকারে রাখি, বা একটা নির্দিষ্ট পরিমাণে রাখতে গেলে ওই দাগ কাটা এই অংশটা দরকার হয়। বুরেট বুরেট এটাও একটা দাগ কাটা নলের মতো, এক মুখ বন্ধ থাকে উপরের দিকে, বাট এটা আছে নলের মতো। এটাও দেখা যায় বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যবহৃত হয়, বাট এখানে পরিমাণটা দরকার হয় বিধায় এটা দাগ কাটা থাকে, এবং নলটা অনেক লম্বা হয়, যেটা আস্তে আস্তে দেখা যায় আমরা নিচে কোনো বিকার বসিয়ে যদি টেস্ট করতে যাই, সেই ক্ষেত্রে ওই যে এখানে এটার মুখ কিন্তু খোলার ব্যবস্থা থাকে, কিছু কিছু বুলেটে মুখ খোলার ব্যবস্থা থাকে, যে আমরা ছেড়ে দিলে আস্তে আস্তে এটা পড়তে থাকবে। এ ধরনের বিভিন্ন টেস্ট আছে, যা ওই সমস্ত ক্ষেত্রে এই বুলেটের ব্যবহার আছে। পিপেট পিপেটটা হচ্ছে ড্রপার এক ধরনের, কিন্তু বাট এটা হচ্ছে কাচের, আর পিছনের অংশটা হচ্ছে রবারের থাকে, যে চাপ দিলে আমরা যে কোনো তরলকে তুলতে পারবো। এবং ওখানেও দাগ কাটা থাকে পিপেটে, যে আমরা নির্দিষ্ট পরিমাণে তোলার জন্য হচ্ছে ওই দাগগুলো ব্যবহৃত হয়। কনিক্যাল ফ্লাক্স, ডান দিকে ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে হয়তো অনেকগুলো অ্যাপারেটাস আপনারা অনেকে দেখেছেনও, চিনেনও, তারপর আমি পরিচয় করে দিচ্ছি। ঠিক ওই ধরনেরই থাকে কনিক্যাল ফ্লাক্স। উপরের অংশটা সরু, নিচে পেট মোটা, দাগ কাটা। এটাও হচ্ছে এটা, আর হচ্ছে আমরা একটু আগে যে বিকার দেখেছিলাম, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? ওইটাও কিন্তু দাগ কাটা আছে, পার্থক্য আছে। পার্থক্যটা হলো ওইটা মগের মতো, আর এটা হচ্ছে উপরেরটা সরু, এটা থেকে ঢালতে সুবিধা বেশি। আহ ওইটাতেও ঢালতে সুবিধা, বাট ওইটা হচ্ছে যে সাধারণত আমার কোনো রিয়েজেন্ট যদি খুব বেশি পরিমাণে সংরক্ষিত রাখতে হয়, তখন আমি হয়তো বিকারে রেখে দিলাম। আর এটা থেকে হচ্ছে সরাসরি আমি ঢালতে সুবিধা, এটার মুখটা হচ্ছে সরু। এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। আর আয়তনমিতিক ফ্লাক্স, যেটা ভলিওমেট্রিক ফ্লাক্স বলে, এটা এই ধরনেরই অনেকটা, মানে কাচের, এবং উপরে হচ্ছে ছিপি লাগানো থাকে। আহ, এই যে দেখেন, আমার কাছে একটা আছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আমার কাছে একটা আছে, এই যে ভলিওমেট্রিক ফ্লাক্স। মানে আমি এখানে কিন্তু একটা মেডিসিনের উপর আমি একটু গবেষণা করতেছি, এই যে ঢুকানো আছে। এটা হচ্ছে যে উপরে ছিপি আছে, এটুকুই পার্থক্য। রিয়েজেন্ট বোতল, রিয়েজেন্ট মিন্স হচ্ছে আসলে রাসায়নিক দ্রব্য। তো যে সমস্ত বোতলে একটু বড় ধরনের থাকে বোতলগুলা, যে সমস্ত বোতলে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য সংরক্ষিত অবস্থায় রাখি, এগুলাকে রিয়েজেন্ট বোতল বলা হয়। আহ যেমন আমাদের হোমিওপ্যাথিক যে মেডিসিন, জার্মানির মেডিসিন গুলা আসে বড় বড় একটু বোতলে, ওগুলা যদিও ওই যে পাউন্ড বোতল, আহ ওই 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 বোতলের চেয়ে একটু মোটা হতে পারে বা একটু বড় হতে পারে, এবং উপরে ছিপি লাগানো থাকে। এখন একটা আপনাদের কাছে জাস্ট আপনারা জানেন কিনা সেজন্য প্রশ্ন করছি, যে দেখেন বোতলটা হচ্ছে লালচে কালার বা কফি কালার, এই কাঁচের বোতলগুলা কেন এই ধরনের কালার বোতল হয়? এটা সাদা হলেই বা সমস্যা কি ছিল? এটা কি বলতে পারবেন কেউ? কিংবা আমাদের যে হোমিওপ্যাথিক মেডিসিনেও কিন্তু আমরা সাধারণত মেডিসিনের বোতলগুলা পেশেন্টকে যে দেই, এগুলা কিন্তু এই লালচে কালারের কাঁচের বোতল হয়, বা কফি কালার কাঁচের বোতল হয়। কেন আমরা এই বোতল ইউজ করি, বা কেন এই বোতল ইউজ করা আবশ্যক? আমরা কেন সাদা কাঁচের বোতল মানে ইউজ করাটা উচিত না? কিংবা দেখবেন যে বড় বড় যে ইয়েগুলা থাকে, ওষুধের দোকানগুলা থাকে, ওখানে কিন্তু ওই ওষুধগুলা পাউন্ড বোতলগুলা এ ধরনের লালচে কাঁচের বোতল হয়। কেন? এটা কি আপনারা জানেন? জানি না স্যার। আচ্ছা, তাহলে আমি বলি, এটা হলো কিছু কিছু পদার্থ থাকে অনেক সময়,
যে সূর্যের আলো বা আলো পেলে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। অর্থাৎ আলো পাওয়ার সাথে সাথেই কিন্তু ওগুলো বিক্রিয়া শুরু করে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, সেটা হচ্ছে যেমন ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম যেটা নাকি আপনার ওই অ্যালোপ্যাথিতে হচ্ছে আ অ্যানেসথেসিয়া হিসেবে ইউজ হয়। মানে অজ্ঞান করার জন্য পেশেন্টকে ইউজ করা হয়। ক্লোরোফর্ম এটা আমি এক্সাম্পল হিসেবে বলছি। এই ক্লোরোফর্ম কিন্তু আপনার আলো পেলেই বিক্রিয়া শুরু করে দেয়। তো এখন এটা এক্সাম্পল হিসেবে বলছি। তাহলে এখন যদি আপনি ক্লোরোফর্ম কোন সাদা কাঁচের বোতলে রাখেন, স্বাভাবিক যে কাঁচের ভেতরে কিন্তু আলো ঢুকবেই। এবং ঢুকলে কিন্তু এটা বিক্রিয়া শুরু করে দিবে। তো এটা যেমন এক্সাম্পল হিসেবে আমি বললাম যে ক্লোরোফর্ম এরকম কিন্তু অনেক রাসায়নিক পদার্থই আছে আ যে পদার্থগুলা আলো পেলে বিক্রিয়া শুরু করে। আ এখন বিক্রিয়া যদি হয়, একটা পদার্থ যদি বিক্রিয়া করে, তাহলে কি মানে রাসায়নিক বিক্রিয়া হলে তখন ওই পদার্থটার যে বৈশিষ্ট্য বা ধর্ম এটা কি ঠিক থাকবে? এটা কিন্তু আপনাদের এই উত্তরটা কিন্তু দিতে পারা উচিত। কারণ আমি একটা ক্লাসে কিন্তু বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়া হলে কি হয়? আর মানে ভৌত পরিবর্তন হলে কি হয়? আর রাসায়নিক পরিবর্তন হলে কি হয়? এটা কিন্তু আমি বলছিলাম। বলেন যে একটা পদার্থ যদি বিক্রিয়া করে তখন কি তার বৈশিষ্ট্য বা ধর্ম ঠিক থাকবে? না স্যার, ঠিক থাকবে থাকবে না, না। হ্যাঁ, আমি কমে যাবে। আমি কিন্তু একটা ক্লাস অলরেডি বলছি এবং এক্সাম্পল দিয়েছিলাম যে দুধ থেকে যদি ছানা তৈরি হয় তাহলে এই পরিবর্তনটা ভৌত পরিবর্তন না, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন। কারণ ছানা হওয়ার জন্য ওখানে ব্যাকটেরিয়া ওই দুধকে বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তন করে ফেলছে। এবং ওই ছানার মধ্যে কিন্তু মানে দুধের যে এক্সাক্ট গুণাগুণ, সে এক্সাক্ট গুণাগুণ কিন্তু আপনি ছানাতে পাবেন না। এখন বলতে পারেন যে, "স্যার বলেন গুণাগুণের কি পার্থক্য হইছে?" এখন যদি আমি সূক্ষ্মভাবে বলতে চাই এখানে অনেক কিছু আছে। আমি একটা বলব সিম্পলি যে দুধের মধ্যে নরমালি দুধের মধ্যে ফ্যাট থাকে। বাট ছানার মধ্যে কিন্তু আপনার ফ্যাট থাকে না। ফ্যাট কমে যায়। এবং এজন্য যাদের কোলেস্টেরল হাই ওদেরকে অনেক সময় বলা হয় যে দুধ খাবেন না। বাট ছানা খেলে কিন্তু সমস্যা নেই। হ্যাঁ? আর আরেকটা হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন হলে পরিবর্তিত যে পদার্থটা উৎপন্ন হয়, ওটা থেকে কখনোই আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যায় না। আপনি ছানা থেকে কিন্তু কখনো দুধ পাবেন না। কিংবা আ আমি যদি বলি যে দুধ থেকে দই, দইও কিন্তু এটাও কিন্তু রাসায়নিক পরিবর্তন এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়। আ যদি বলেন কেন আমি দই যদি পানি ঢেলে এটাকে ঘুটে বলি দুধ পাওয়া যাবে না? না, ওটা দুধ হবে না, ওটা হবে মাঠা। দুধ কিন্তু পাবেন না। কাজেই এটা আমি আরেকটা ক্লাসে বলেছিলাম যে পরিবর্তনগুলা পদার্থের বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে যায় এবং নতুন যে পদার্থ উৎপন্ন হয় সেটা থেকে পূর্বের পদার্থ ফিরে পাওয়া যায় না। ওইগুলাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন আ এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই ওইটা হয়। রাসায়নিক বিক্রিয়া মানে মানে এরকম না যে ওখানে রাসায়নিক পদার্থ মিশেই বিক্রিয়া হতে হবে। আপনার পারিপার্শ্বিক যেকোনো আ পদার্থের প্রভাবেও কিন্তু যদি বিক্রিয়া ঘটে, সেটাও কিন্তু রাসায়নিক পরিবর্তন হতে পারে। এই যে আমি বললাম যে ক্লোরোফর্মের যদি আলো পায় তাহলে রাসায়নিক বিক্রিয়া ঘটবে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটলে সেখানে কিন্তু আপনি ক্লোরোফর্ম পাবেন না। তো এটাই হচ্ছে আ মানে মূল কারণ যে কেন কাঁচের বোতল মানে লাল অথবা কফি কালার ইউজ করা হয়। ওই যে আমরা যেমন সানগ্লাস ইউজ করি কেন? যে যাতে চোখের মধ্যে সূর্যের আলো না ঢুকতে পারে সেজন্য। ওই মানে ঢুকলে অনেকে আছে যে চোখের সমস্যা থাকলে তাকাইতে পারে না। অথবা আরেকটা ব্যাপারও আছে যে সূর্যের অতি বেগুনি রশ্মি চোখের ক্ষতি করতে পারে সেজন্য। তো এখানেও যখন আমরা এই লাল কাঁচের বোতল ইউজ করব বা কফি কালার কাঁচের বোতল ইউজ করব সেখানে কিন্তু সূর্যের আলোটা এভাবে ঢুকতে পারে না এবং ভিতরে যে ঔষধ থাকবে ওই ঔষধ বিক্রিয়া করতে পারবে না। মানে আলো ঢুকবে ওই পরিমাণ ঢুকবে না। কাজেই বিক্রিয়া করতে পারবে না এবং ওষুধের গুণাগুণ নষ্ট হবে না। সেই কারণে আমাদের হোমিওপ্যাথিতে সাধারণত এই কাঁচের বোতলগুলো লালচে হয়ে থাকে এবং মানে আমাদের অবশ্যই উচিত যে এই লাল কালারের কাঁচের বোতল ইউজ করা। এবং আরো একটা কথা বলি আপনারা আ মানে এখানে যারা আছেন ডাক্তার হওয়ার উদ্দেশ্যেই তো পড়াশোনা করতেছেন। আ বা অনেকে হয়তো ডাক্তারি পাস করে ফেলছেন এরকম হতে পারে আছেন। তো আমি আরেকটা বলব যে আজকাল কিন্তু বাজারে প্লাস্টিকের বোতলও বেরিয়েছে। বিভিন্ন কোম্পানি বের করেছে। মানে দেখতে সুন্দর বা প্লাস্টিকের বোতল বা অনেকে চিন্তা করে যে ওই প্লাস্টিকের বোতলে দিলে হচ্ছে হাতের থেকে পড়লে ভাঙবে না রোগীর। না, ওই কাজটা করবেন না। আ ২ টা কারণ। একটা হচ্ছে প্লাস্টিকের বোতলগুলো সাধারণত সাদা হয়ে থাকে। তো এখানে যে কথাটা বললাম যে আলো যদি আপনার ভিতরে প্রবেশ করে আপনি যে মেডিসিন দিয়েছেন
মেডিসিনের গুণাগুণ নষ্ট হতে পারে বিক্রিয়া করে। তখন আমি পেশেন্টকে যেই মানে ইয়ার কারণে সমস্যার কারণে মেডিসিন দিয়েছেন, দেখা গেল আসলে ওই সমস্যা থেকে আপনি তাকে মুক্ত করতে পারছেন না। মেডিসিন কাজ করছে না। কারণ মেডিসিন তো গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে। ১ ২ নাম্বার হচ্ছে যে প্লাস্টিক প্লাস্টিকের সাথেও কিন্তু আপনার যে মেডিসিন, এটা বিক্রিয়া করে মেডিসিনের গুণাগুণ নষ্ট করে ফেলতে পারে। প্লাস্টিক কিন্তু একটা ভয়ংকর জিনিস। মানে এটা আবার পলিমার। এটা একটা ভয়ংকর জিনিস। আ এবং এই নিয়ে অনেক সময় বিভিন্ন সময় ফিচার পাওয়া যায় বিভিন্ন ইয়াতে। এই যে আমরা অনেক সময় প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাসে চা, কফি খাই, এটাও কিন্তু বিপজ্জনক। কারণ ওই গরম লেগে ওই প্লাস্টিকের সাথে বিক্রিয়া হয়ে ওখানে আ ভয়ংকর পদার্থ তৈরি হয়, যেটা ক্যান্সারের দিকেও ঠেলে দিতে পারে একজন মানুষকে। যাই হোক, তো মোট কথা হচ্ছে যে আপনারা কেউই হচ্ছে যখন প্রফেশনালিজম এ যাবেন, এই প্লাস্টিকের বোতল ব্যবহার করবেন না এবং কাঁচের বোতল ব্যবহার করবেন এবং অবশ্যই কাঁচের বোতল হলেও সাদা কাঁচের বোতল ব্যবহার করবেন না। আ কারণ কেন করবেন না সেটা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম। ওয়াশ বোতল ওয়াশ বোতল এখানে যে ছবিটা দিয়েছি আ এরকমই। আ মানে একটা নলের মতো আছে উপর থেকে এবং ওই যে মাথায় একটা ছিপি লাগানো আছে, এটা ছিপি। আ এটা কিছুই না। ভিতরে আপনি ডিস্টিল ওয়াটার রাখলেন এবং যদি কোন কিছু পরিষ্কার করতে হয় তাহলে হচ্ছে এটা কাত করে ধরলে হচ্ছে ছিপিটা খুলে ওখান থেকে পানিটা পড়বে। ইজি হয় আরকি। অথবা আপনি যদি একটা চিকন অন্য একটা বোতলকে আপনি ওয়াশ করতে চান, তাহলে তো ভিতরে ওইভাবে আসলে পানি ইয়ে করতে পারবেন না। তখন এটাতে ঢুকানোটা ইজি হয়। এটাই হচ্ছে ওয়াশ বোতল। ফানেল। ফানেল হচ্ছে সিম্পলি আমরা যে বিভিন্ন প্লাস্টিকের ওই যে চুং দেখি, তেল ঢালার জন্য বা কোনো তরলকে ঢালার জন্য আ এই ধরনের। তবে আমরা অবশ্যই রসায়নাগারে কাঁচের তৈরি ফানেলটাই ব্যবহার করব। মানে প্লাস্টিকটাকে এভয়েড করব। কারণ একটাই, একটু আগে বলেছি। মুনশেন বার্নার এটাও আপনারা হয়তো দেখেছেন। আ যেটা আ সাধারণত আ যে জ্বালানি হিসেবে ওটার মধ্যে বার্নারে গ্যাস অথবা আ স্পিরিট ব্যবহার করা হয়। আ এবং ওইটা যে আগুনটা জ্বলে আ ওইটা হচ্ছে একটু ফোর্স দিয়ে আগুনটা জ্বলে। এবং নির্দিষ্ট জায়গায় টেম্পারেচারটা যথেষ্ট পরিমাণে থাকে। আর এটার আগুনটা সাধারণত উজ্জ্বল আ দীপ্তিমান হয় আগুনটা। মানে এমন না যে খুব ডিম ভাবে জ্বলে। এটা হচ্ছে বুনসেন বার্নার। ল্যাবরেটরিতে আপনি দেখা যায় যদি কোনো কেমিক্যালকে তাপ দেওয়ার প্রয়োজন হয় তখন বুনসেন বার্নারের মাধ্যমে তাপ দেওয়া হয়। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই বার্নারে সাধারণত কালি জমে না। পাত্রের নিচে কালি জমে না। আর স্পিরিট ল্যাম্প এটার নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা ল্যাম্প বাতি। আপনারা যাদের গ্রামে আ বাড়ি আছে, এখনো হয়তো পাওয়া যায় অনেক জায়গায় বা যারা ছোটবেলায় দেখে থাকবেন ওই যে কুপি বাতি, ওই কুপি বাতিতে কেরোসিন দিয়ে জ্বালানো হয় আর এটা হচ্ছে স্পিরিট দিয়ে জ্বালানো হয়। এক্সকিউজ মি, আমার একটা ফোন আসতেছে তো আমি একটু হ্যালো? আচ্ছা আমি একটু পরে কথা বলি। আমি ওই যে ক্লাস নিচ্ছি তো একটু ০.৫ ঘন্টা পরে। তো এটার জ্বালানি হচ্ছে স্পিরিট। আ এবং স্পিরিট জ্বালানি হিসেবে ব্যবহার করে আর এটা সলতে থাকে। অ্যা এবং এই স্পিরিট ল্যাম্প আপনারা এখন চাইনিজ রেস্টুরেন্টেও দেখতে পাবেন। ওই যে স্যুপ রান্না করে যখন পরিবেশন করে নিচে স্পিরিট বার্নার থাকে। আ ওই ওইটার মধ্যে হচ্ছে স্পিরিট ব্যবহার করা হয়। আর স্পিরিটটা কোন ধরনের স্পিরিট সেটাও বলে দেই। সেটা সাধারণত মেথিলেটেড স্পিরিট ইউজ করা হয়। মেথিলেটেড স্পিরিট বা এটার আরেকটা নাম আছে মিথাইল অ্যালকোহল, যেটা ওই যে অ্যা কাঠের উপরে ভার্নিশ লাগানোর কাজে যে স্পিরিটটা ব্যবহার করা হয়, ওটা হচ্ছে মেথিলেটেড স্পিরিট বা মিথাইল অ্যালকোহল। আ যেহেতু কথাটা আসছে আমি আরেকটু আপনাদেরকে ধারণা দিই। আমি তো কেমিস্ট্রি পড়াচ্ছি। আ আরেকটা এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল, আরেকটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। আর মিথাইল অ্যালকোহলের আরেকটা নাম হচ্ছে মিথানল, ইথাইল অ্যালকোহলের আরেকটা নাম হচ্ছে ইথানল। ইথানল বা ইথাইল অ্যালকোহল যেটা, এটা হচ্ছে এই যে মদ পান করে যারা ওই মদ হচ্ছে গিয়ে ইথাইল অ্যালকোহল বা ইথানল। এবং ইন্টারেস্টিং ব্যাপার, ওইটাও কিন্তু দাহ্য পদার্থ।
ওইটার মধ্যেও আপনি আগুন লাগাই দিলে কিন্তু এটা জ্বলবে, ইথাইল অ্যালকোহল। আর মিথাইল অ্যালকোহল যেটা, এটাও আগুন লাগাই দিলে চলে, বাট এটা হচ্ছে কম পিউরিফাইড, এটা হচ্ছে ভার্নিশের কাজে ব্যবহার করা হয়। এবং আপনাদেরকে আরেকটা তথ্য দিই, মানে এই নলেজ গুলো সবই আপনাদের রিয়েল লাইফে কাজে লাগবে কোনো না কোনো সময়, বা জানা থাকা ভালো। এই যে আহ, যারা দেখা যায় যে মাদকাসক্তে জড়িত, মানে বিশেষ করে মদ পান করে, তো তাদের মধ্যে দেখা গেল যে খুব পয়সাওয়ালা লোকও থাকতে পারে, আবার রিক্সা ড্রাইভারও থাকতে পারে। কিংবা দেখা গেছে অনেক সময় মিড ক্লাস লেভেলের লোক হয়, একটা পর্যায়ে যখন দেখা যায় ওরা খুব ভালো দামি মদ কিনতে পারে না, বা একদম ধরেন রিক্সা ড্রাইভার কিংবা বস্তিতে বাস করে, বাট উনি মাদকাসক্ত হয়ে গেছেন, আর কিছু করার নাই, উনি টিকতে পারবেন না এটা ছাড়া। তখন দেখা গেছে যে ওনারা ওই যে স্ট্রিট কিনে, মানে মিথাইল অ্যালকোহল কিনে ওইটাও খায়। তারপর খাওয়ার পর কিছুদিন পরেই দেখা গেছে ওনার লিভার নষ্ট হয়ে গেল, স্টোমাক নষ্ট হয়ে গেল, কারণ মিথাইল অ্যালকোহল মারাত্মক জিনিস। এটা গিয়ে আলসার তৈরি করবে প্রথম, তারপর ক্যান্সার, মারাত্মক জিনিস। এভাবেই কিন্তু মানে অ্যাক্সিডেন্ট ঘটে আর কি। তো যাক, এখন দুইটা বলতে পারেন তো, দুইটা তো নামই ভিন্ন, দুইটা আবার এক জিনিস কিভাবে হয়, বা ওটা খাইলে কি হবে? হ্যাঁ, দুইটারই মূল উপাদান হচ্ছে অ্যালকোহল। একটা মিথাইল, একটা হচ্ছে ইথাইল, মানে একই সমগোত্রীয় শ্রেণীর, এবং একটা পিউরিফাইড বেশি, মানে খাওয়ার উপযোগী করে পিউরিফাই করা হয়েছে ওই যে ইথাইল অ্যালকোহল, আর একটা পিউরিফাইড কম মিথাইল অ্যালকোহল। এবং এগুলো কিন্তু আরো অনেক ধাপ আছে। বিউটাইল অ্যালকোহলও হয়, ওটা আরো আরো কম পিউরিফাইড। তো এই ধরনের আর কি বিষয়গুলো, যাকে আমি একটা ধারণা দিলাম। তো এখানে যে বার্নারের যে স্প্রিট ব্যবহার করে, এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল বা মিথানল বা মেথিলেটেড স্প্রিট। আমি মোটামুটি যে সমস্ত অ্যাপারেটাস গুলা কেমিস্ট্রি ল্যাবে বা বিভিন্ন যেখানে রাসায়নিক দ্রব্যের ব্যবহার পরীক্ষা নিরীক্ষা হয়, সেই সমস্ত জায়গায় যে সমস্ত অ্যাপারেটাস গুলা কমনলি ইউজ হয়, কিছু আমি ধারণা দিলাম। তো আমাদের ল্যাবরেটরিতে কাজ করতে গেলে কিছু প্রিকশন আর কি, বা সতর্কতা বা সচেতনতা দরকার। সেটা হচ্ছে কি ধরনের, যে ওখানে কাজ করতে গেলে আমাদের নির্দিষ্ট কিছু পোশাক পরিধান করতে হবে অ্যাপ্রন টাইপের। কেন? যে কিছু কিছু কেমিক্যাল থাকতে পারে যে বিপজ্জনক, যেটা আমার স্কিনে লাগলে আমার ক্ষতি হতে পারে, স্কিনের ক্ষতি হতে পারে। তো সেজন্য আমাদের অ্যাপ্রন পরিধান করা উচিত। পরলে অ্যাপ্রনের উপর পড়বে, যেটা আমার স্কিনকে স্পর্শ করবে না। তারপর জুতা পরতে হবে, যে পায়ে পড়লেও তো আপনার সমস্যা হতে পারে। এবং আপনাকে হাতে হচ্ছে গ্লাভস পরতে হবে। মোট কথা হচ্ছে যে আপনার পুরা শরীরকে রক্ষা করার জন্য অ্যাপ্রন, গ্লাভস, শু এগুলা সব পরিধান করতে হবে। আর কি, আর হচ্ছে মাথার চুল লম্বা রাখা যাবে না। তার কারণ হচ্ছে মাথায়ও আপনাকে একটা আহ কি বলবো, ওই যে সেফটি ক্যাপ তো বলা যাবে না, একটা আর কি পাতলা কাপড়ের মতো, ওইটা পরতে হয়। তো চুল লম্বা থাকলে আবার ওইটা পরাটা কঠিন হয়। আর যদি আপনারা কেউ এখানে মহিলা বা মেয়ে থেকে থাকেন, আহ, গয়না ইউজ করা যাবে না। হ্যাঁ, আর হচ্ছে ওই যে বলা হচ্ছে যে মহিলাদের কিন্তু চুল বেঁধে রাখতে হবে। আরেকটা হলো, ল্যাবরেটরিতে কাজ করার সময় কোনো খাবার দাবার খাওয়া যাবে না, কারণ আপনার হাতে কাজ করতেছেন। দেখা গেল পাশে পুরির প্লেট রেখে মাঝে মাঝে পুরি খাচ্ছেন হাত দিয়ে নিয়ে, ওই পুরির সাথে যদি কোনো কেমিক্যালস, ক্ষতিকর কেমিক্যালস থাকে, যে ওইটা আপনার পেটে চলে গেছে, তারপর আপনারই বিপদ হতে পারে। এবং আরেকটা হলো যে কোনো ধরনের পানীয় পান না করাই ভালো। চুইংগাম চিবানো যাবে না। কোনো ধরনের প্রসাধনী ব্যবহার না করাই ভালো, বিশেষ করে পারফিউম, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ওই যে লিপ গ্লস বা লিপ জেল, এই ধরনের। যেমন লিপ জেলের মধ্যে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, এগুলা আহ, এগুলাও কোনো কারণে দেখা গেল যে যদি আপনার ইয়ের সাথে মিশে যায় কোনোভাবে, তাহলে আপনার একুরেট ফলাফল আসবে না। তারপর হচ্ছে পরীক্ষাগারে কন্টাক্ট লেন্স গুলা পরিচালনা করবেন না। মানে হচ্ছে অনেকে কন্টাক্ট লেন্স ইউজ করে, ওই ধরনের কন্টাক্ট লেন্সও ইউজ করা যাবে না। এগুলো হচ্ছে সাধারণ সতর্কতা। আর এছাড়া যেখানে মেশিনারিজ থাকে, সেখানে ভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়। সেগুলা প্রত্যেকটা মেশিনারিজ এর সাথে নির্দেশনাগুলা থেকে থাকে। তো আমাদের সাধারণ ল্যাবরেটরি সম্পর্কে ধারণার পর্ব শেষ। এখন আমরা আসি, মানে আস্তে আস্তে আমরা কেমিস্ট্রির দিকে চলে যাচ্ছি। প্রতীক, সংকেত এবং যোজনী,
তিনটা টার্ম। প্রতীক কি? প্রতীক হচ্ছে কোনো মৌলের ইংরেজি নামের যে প্রথম অক্ষর অথবা ল্যাটিন নামের, ইংরেজি অথবা ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপ বা আদ্য অক্ষর বা প্রথম অক্ষর, সেটাই হচ্ছে প্রতীক। যেমন হাইড্রোজেনকে যদি আপনি ইংরেজিতে লিখতে হয় তাহলে HYDROZEN, হাইড্রোজেন, এইচ দিয়ে শুরু, এবং হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ। ক্যাপিটাল এইচ লিখলে আমরা এটাকে বুঝবো যে এটা হাইড্রোজেন। একটা হাইড্রোজেন মৌলকে বোঝানো হচ্ছে, একটা হাইড্রোজেন মৌল, নট পরমাণু। একটা হাইড্রোজেন, সরি নট অণু, একটা হাইড্রোজেন পরমাণুকে বোঝানো হচ্ছে, বা একটা হাইড্রোজেন মৌলকে বোঝানো হচ্ছে। একটা পরমাণু মানে একটা মৌল বলতে পারেন। একটা হাইড্রোজেন পরমাণুকে বোঝানো হচ্ছে বা একটা হাইড্রোজেন মৌলকে বোঝানো হচ্ছে। যেমন ও দিয়ে শুধু অক্সিজেন পরমাণুকে বোঝানো হচ্ছে বা একটা অক্সিজেনের মৌলকে বোঝানো হচ্ছে, নট অক্সিজেন অণু। সিএ মানে ক্যালসিয়াম বানান করতে গেলে CAL এভাবে লেখা হয়, এই জন্য সিএ দিয়ে হচ্ছে ক্যালসিয়ামকে বোঝানো হচ্ছে। তো কোনো কোনো ক্ষেত্রে ল্যাটিন নাম যেগুলা অবিকৃত বা অপরিবর্তিত অবস্থায় ইংরেজি হিসেবে চলে আসছে, ওই ল্যাটিন নামের আদ্যক্ষরও ব্যবহার করা হয়। যেমন সোডিয়াম, সোডিয়ামের ইংরেজি নাম হচ্ছে নেট্রাম। আমাদের কিন্তু মেডিসিনও আছে, নেট্রাম ফস, নেট্রাম সালফ, মানে নেট্রাম ফসফরিকাম, নেট্রাম সালফারিকাম। জার্মানি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে সালফারকে বলা হয় সালফারিকাম, ওরা কামকে একটু বেশি পছন্দ করে, সালফারিকাম ফসফরিকাম এরকম সব ইউএম দিয়ে আছে লাস্টে। তো যাই হোক, ওই নেট্রাম মানে হচ্ছে সোডিয়াম। তো ওইখানে সোডিয়ামেরও কিন্তু যে প্রতীক সেটা হচ্ছে Na দিয়ে, বাট এই পদার্থটা হচ্ছে সোডিয়াম, এটা ল্যাটিন নাম হচ্ছে নেট্রাম। এই জন্য ওটা অপরিবর্তিত অবস্থা আছে, Na দিয়ে সোডিয়ামকে বোঝানো হয়। এখন আমরা দেখি সংকেত কি। এটা মনে রাখবেন, প্রতীক মানে হচ্ছে মৌল বা কোনো পদার্থের একটা পরমাণুকে বোঝানো হয়। সংকেত হচ্ছে কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ। তার মানে সংকেত কিন্তু একটা অণুকে বোঝানো হবে। দেখেন, আমার প্রতীকের জায়গায় হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ, কিন্তু হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2। এখন দুটার মধ্যে পার্থক্য কি? এটাও হাইড্রোজেন, ওটাও হাইড্রোজেন। পার্থক্যটা হলো প্রতীক সিম্পলি এইচ দিয়ে হাইড্রোজেন, পদার্থটা হচ্ছে হাইড্রোজেন সেটা নির্দেশ করতেছে। আর H2 দিয়ে, এটা অবশ্যই হাইড্রোজেন, বাট এটা হাইড্রোজেনের একটা অণু। তাহলে টুটা কি? টুটা হচ্ছে এখানে হাইড্রোজেনের দুইটা পরমাণু আছে। তার মানে বোঝা গেল যে হাইড্রোজেনের একটা অণু হতে গেলে তার মধ্যে দুইটা পরমাণু থাকতে হবে, দুইটা পরমাণু মিলে হচ্ছে হাইড্রোজেনের একটা অণু হয়। তাহলে সংকেত আপনাদের নিশ্চয়ই এখন পরিষ্কার হয়ে গেছে যে সংকেত মানে হচ্ছে কোনো পদার্থের কমপক্ষে একটা অণুকে নির্দেশ করবে, আর প্রতীক হচ্ছে কোনো পদার্থের জাস্ট এটা ওই পদার্থ, এটাকে বোঝাবে, আর হচ্ছে ওই পদার্থের একটা পরমাণুকে নির্দেশ করবে। যেমন অক্সিজেন অণুর সংকেত হচ্ছে O2। আমরা দেখেন উপরের লাইনে অক্সিজেনের প্রতীক হচ্ছে কিন্তু ও দিয়ে কিন্তু অক্সিজেনের একটা পরমাণুকে বোঝায়। বাট আপনি যদি O2 লিখেন তখন বোঝা যাবে যে এটা অক্সিজেনের একটা অণু। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে অক্সিজেনের একটা অণুতে দুইটা অক্সিজেন পরমাণু আছে, দুইটা অক্সিজেন পরমাণু মিলে হচ্ছে একটা অক্সিজেন অণু হয়, মানে তার অস্তিত্ব খুঁজে পাওয়া গেল। হ্যাঁ, বলতে পারেন তাহলে কি একটা অক্সিজেনের পরমাণু কি অক্সিজেনের অস্তিত্ব নেই? হ্যাঁ আছে, বাট আপনি যদি কোনো মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে নির্দেশ করতে চান যে হ্যাঁ এখানে অক্সিজেন আছে, তাহলে আপনাকে তো অ্যাটলিস্ট আসলে একটা অণু মিনিমাম থাকতে হবে, তাইলে আপনি বুঝবেন যে হ্যাঁ এটা। যেমন একটা মানুষ যদি আমরা বলতে যাই, তাহলে কিন্তু একটা পূর্ণাঙ্গ মানুষের হিউম্যান অ্যানাটমি অনুসারে যা যা থাকা দরকার, ওই সব কিছু থাকলে আমরা বলবো যে হ্যাঁ এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ মানুষ। ওই ঠিক ব্যাপারটা এরকম। কিন্তু কোনো কারণে কারো অ্যাক্সিডেন্ট ধরেন একটা হাত নাই, তাহলে কি সে মানুষ না? মানুষ, কিন্তু সে পূর্ণাঙ্গ মানুষ না আর কি, মানে একটা হাত লস হয়ে গেছে। তো এখানে ব্যাপারটা এরকম যে পরমাণু মানে হচ্ছে কোনো পদার্থের মানে নির্দেশক, যে এটা ওই পদার্থ, বা প্রতীক দিয়ে কোনো পদার্থের একটা পরমাণুকে নির্দেশ করবে, কিন্তু সংকেত দিয়ে হচ্ছে কোনো পদার্থের একটা অণুকে নির্দেশ করবে। এবং সংকেত শুধুমাত্র যে মানে সিঙ্গেল কোনো পদার্থকে নির্দেশ করবে তা না, এটা যৌগকেও নির্দেশ করতে পারে, তবে অবশ্যই এটা একটা অণুকে নির্দেশ করবে। যেমন হাইড্রোজেন ক্লোরাইড, তার সংকেত হচ্ছে HCl। Cl মানে হচ্ছে ক্লোরিন, আর H মানে হচ্ছে হাইড্রোজেন।
তার মানে একটা ক্লোরিন এবং একটা হাইড্রোজেন যখন যুক্ত হয়, রাসায়নিকভাবে যুক্ত হয়ে গেলে যে পদার্থটা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। যেমন সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ, ওখানে কি কি আছে? ওখানে দুইটা পদার্থ আছে, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। দুইটা যুক্ত হয়ে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এবং Na হচ্ছে সোডিয়ামের ওই যে সংকেত Na, আর ক্লোরিনের সংকেত হচ্ছে Cl। তাহলে সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NaCl। এটাই হচ্ছে খাবার লবণের সংকেত, এবং এটা দ্বারা NaCl দ্বারা খাবার লবণের একটা অণুকে নির্দেশ করে। আপনাদের কি প্রতীক এবং সংকেতের মধ্যে বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। পরিষ্কার ধারণা? জি স্যার। আচ্ছা, এখন আসি যোজনী কাকে বলে। যোজনী হচ্ছে কোনো মৌলের বা মৌলের আয়নের অপর কোনো মৌল বা আয়নের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। এটার অর্থ হচ্ছে, এই যে আমি একটু আগে বললাম যে সোডিয়াম ক্লোরাইড, ওখানে কি আছে? সোডিয়াম এবং ক্লোরিন দুইটা যুক্ত হয়েছে। তাহলে একটা মৌলের সাথে আরেকটা মৌল যদি যুক্ত হয়, নিশ্চয়ই তাদের কোনো ক্ষমতা আছে, মানে একটা শক্তি দ্বারা নিশ্চয়ই যুক্ত হয়। তাহলে একটা মৌলের সাথে অপর কোনো মৌল যুক্ত হওয়ার যে ক্ষমতা, বা একটা মৌল অপর মৌলের সাথে যে শক্তি বলে যুক্ত হয়, সেটাই হচ্ছে তার যোজনী। উদাহরণস্বরূপ নাইট্রোজেন এবং কার্বনের যোজনী হচ্ছে 3 এবং 4 যথাক্রমে, অর্থাৎ নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, কার্বনের যোজনী হচ্ছে 4। এটা তো বোঝাচ্ছে নাইট্রোজেনের শক্তি হচ্ছে 3 আর কার্বনের শক্তি হচ্ছে 4। তাহলে এটা দিয়ে কি বুঝলাম? এটা দিয়ে বুঝলাম নাইট্রোজেন যদি অন্য কোনো একটা মৌলের সাথে যুক্ত হয়, তাহলে মানে 3টা নাইট্রোজেন অন্য ওরকম মানে শক্তি আছে এরকম কোন একটা মৌলের সাথে যুক্ত হলে, 3টা নাইট্রোজেন মিলে একসাথে যুক্ত হলে সে একটা ভাব প্রকাশ করবে। আবার ঠিক কার্বনের ক্ষেত্রেও সেম। 4 মানে হচ্ছে 4টা কার্বন মিলে যখন অন্য কোনো মৌলের সাথে যুক্ত হবে, সে তার একটা অস্তিত্ব প্রকাশ করবে, মানে এটা হচ্ছে তার শক্তি। কোনো কোনো মৌলের একাধিক যোজনী কিন্তু থাকতে পারে। আহ বিষয়টা হচ্ছে এরকম, আহ কিছু কিছু মৌল আছে যেগুলার কিন্তু এই ক্ষমতা বা যুক্ত হওয়ার যে সামর্থ্য বা শক্তি, ওইটা একটাই। আবার কিছু কিছু মৌল আছে যেগুলার যুক্ত হওয়ার ক্ষমতা বা সামর্থ্য একাধিক থাকতে পারে। মানে যেমন ধনী মানুষ আছে না, ধনী মানুষের মধ্যেও কিন্তু আবার পার্থক্য আছে না। কেউ আছে যে ধনী, উনি হচ্ছে বিজনেসম্যান, মানে ওনার একটাই বিজনেস এবং ওটা দিয়ে উনি অনেক অনেক ধনী। আবার এরকম ধনীও আছে যে নাকি গ্রুপ অফ কোম্পানিজ এর মালিক, মানে তার অসংখ্য ধরনের বিজনেস আছে, সেও কিন্তু ধনী। ঠিক ব্যাপারটা এরকম, যে এখানে কিছু কিছু মৌল আছে যাদের শক্তি একটাই, আবার কিছু কিছু মৌল আছে যাদের একাধিক ধরনের শক্তি থেকে থাকে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, তো একাধিক ধরনের শক্তি থাকলে সে যখন অন্য মৌলের সাথে যুক্ত হবে, তাহলে সে কোনটা দিয়ে যুক্ত হবে? হ্যাঁ, সে যুক্ত হবে তার যে যে শক্তিগুলো আছে, ওই সেই সেই শক্তিগুলো দিয়ে যুক্ত হবে। এটা হচ্ছে অন্য কার সাথে যুক্ত হচ্ছে, এবং তার যার সাথে যুক্ত হচ্ছে তার ক্ষমতা বুঝেই সে তার ক্ষমতা ব্যবহার করবে। অর্থাৎ যেমন এখানে এক্সাম্পলটা যদি ইয়ে করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। যেমন সালফারের যোজনী 2ও আছে আবার 4ও আছে, আয়রনের যোজনী 2ও আছে 3ও আছে। আমি একটা উদাহরণ দিই। মনে করেন সালফার যখন অক্সিজেনের সাথে যুক্ত হয়, তখন একটা যৌগ তৈরি হয়। এখন সালফার অক্সিজেনের সাথে দুইভাবে যুক্ত হতে পারে। একটা হচ্ছে SO4, এই যে যৌগটা তৈরি হলো এটার নাম হচ্ছে সালফেট, SO4, সালফেট। আবার সালফার কিন্তু অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে এরকম SO2, তখন এটা হয়ে যাবে সালফার ডাই অক্সাইড। আবার সালফার অক্সিজেনের সাথে এভাবে যুক্ত হতে পারে SO3, তখন এটা হয়ে যাবে সালফাইড। তাহলে দেখেন আমি কিন্তু সালফারের 3টা যৌগ বললাম। একটা হচ্ছে SO2, এটা হচ্ছে সালফার ডাই অক্সাইড, SO3 এটা হচ্ছে সালফাইড, SO4 এটা হচ্ছে সালফেট। তাহলে এখানে এই যে একই অক্সিজেনের সাথে সালফার যুক্ত হলো 3 রকমের রূপ।
এটার অর্থ হচ্ছে সালফার তার যে ভিন্ন ভিন্ন ধরনের যোজনী আছে, মানে ভিন্ন ভিন্ন ধরনের যোজনী ব্যবহার করে এখানে অক্সিজেনের সাথে ভিন্ন ধরনের যৌগ তৈরি করেছে। এটাই হচ্ছে একাধিক যোজনী সম্পন্ন মৌলগুলা যখন অন্য মৌলের সাথে যুক্ত হয় তখন তার ভিন্ন ভিন্ন ধরনের যোজনী ব্যবহার করে ভিন্ন ভিন্ন ধরনের যৌগ তৈরি করতে পারে। এটাই হচ্ছে মানে একাধিক যোজনী সম্পন্ন মৌলগুলার একটা বৈশিষ্ট্য। আমরা পরে আবার আসবো যোজনীতে। তার আগে আরেকটা টার্ম জেনে নিই, সেটা হচ্ছে যৌগমূলক কাকে বলে। দেখেন এখানে শব্দটা হচ্ছে যৌগমূলক, মানে যৌগ আবার মূলক, একটা যৌগিক যৌগিক ভাব আছে, আবার মূলক মানে মৌল, মৌলিক মৌলিক ভাব আছে। আসলে তাই এখানে যৌগমূলক কাকে বলে? যৌগমূলক হচ্ছে একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ যা একটি আয়ন নিয়ে আচরণ করে। তার মানে যে সকল যৌগ একাধিক পরমাণু নিয়ে বা কয়েকটি মৌল নিয়ে তৈরি হবে, যে সকল যৌগ, কিন্তু আবার ওই তৈরি যে যৌগটা এটা করবে কি অন্য কোনো মৌল অথবা যৌগের সাথে হইতে পারে, যখন রাসায়নিক বিক্রিয়া করবে সে একটা মৌলের মতো আচরণ করবে। তখন তার মানে কি সে আসলে বাস্তবে হচ্ছে যৌগ, কিন্তু যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতেছে সে মৌলের ন্যায় আচরণ করে, তখন তাকে বলা হবে যৌগমূলক। আমি আরেকটু সহজ করে বলি, মানে এটা আপনারা অন্যভাবে নিবেন না। মানে আমি নিজেও পলিটিক্স করি না, মানে স্টুডেন্ট লাইফ থেকে আমি কখনো পলিটিক্সে সম্পৃক্ত ছিলাম না, এখনো নাই। কিন্তু এক্সাম্পলটা দিচ্ছি আর কি। ধরেন বিভিন্ন রাজনৈতিক দল দল থাকে, তো বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এরকম হয় না যে একটা রাজনৈতিক দল হয়তো দেখা গেছে ওরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আবার কিছু ছোট দল থাকে যারা দেখা গেছে হয়তো খুব একটা ভোট পাবে না, কিন্তু দেখা গেল কি যে ওরা ওই যে সংখ্যাগরিষ্ঠ দলকে এমনি সাপোর্ট দেয়। ওরা এমনি ভিন্ন দল কিন্তু ওই সংখ্যাগরিষ্ঠ দলকে সাপোর্ট দেয়। মানে কিভাবে সাপোর্ট দেয়? যখন পাস করে তখন দেখা গেছে ওরা ওই সংখ্যাগরিষ্ঠ দলের সাথে যুক্ত হয়ে যায়, বাট এদের কিন্তু দলটা ভিন্ন, এবং যুক্ত হয়ে তখন কি করে ওরা সম্মিলিতভাবে একটা দলের মতো আচরণ করে। ঠিক যোগমূলক গুলা হচ্ছে এরকম। আমি এখানে এক্সাম্পল হিসেবে লিখেছি এই যে সালফেট, যেমন এই যে SO4 একটু আগে বলছিলাম যে সালফেট। আচ্ছা, উপরে একটা 2 দেখতেছেন, একটা মাইনাস দেখতেছেন, এটা আমি পরে বলতেছি। মূলত এখানে যে মানে এই যে আমি মাউসটা নিলাম, এই যে এখানে দেখতেছেন যেটা এই যে SO4, এটা হচ্ছে মূলত যৌগমূলক। সালফার আছে এবং অক্সিজেন আছে। তাহলে এখানে তো দুইটা মৌল একসাথে যোগ হয়ে কিন্তু সালফেটটা তৈরি হয়েছে, তার মানে কি এটা একটা যৌগ। কিন্তু এই সালফেট আবার যখন অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, ধরি হাইড্রোজেনের সাথে অংশগ্রহণ করলো সে রাসায়নিক বিক্রিয়ায়, তখন কি তৈরি হবে? তখন তৈরি হবে H2SO4, মানে নতুন আরেকটা যৌগ, এবং ওই যৌগটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। H2SO4 মানে হাইড্রোজেনের সাথে যখন যুক্ত হবে এই সালফেট, তখন তৈরি হবে H2SO4 সালফিউরিক অ্যাসিড। কিন্তু এই যে হাইড্রোজেনের সাথে সালফেট রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলো, আহ রাসায়নিক বিক্রিয়ায় আসলে কি ঘটেছে? ওখানে রাসায়নিক বিক্রিয়ায় কি হাইড্রোজেনের সাথে অক্সিজেন হাত মিলাইছে না সালফার হাত মিলাইছে? আসলে না, দুইজনেই হাত মিলাইছে। দুইজন একসাথে সম্মিলিতভাবে একটা মৌলের নিয়ে আচরণ করছে এবং আচরণ করে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। মানে হাইড্রোজেনের সাথে যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন কিন্তু এই সালফেটে এদের অস্তিত্বটা ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ পায় নাই, এরা সম্মিলিতভাবে একটা মৌলের নিয়ে আচরণ করেছে, এবং এই কারণে সে যৌগ হওয়া সত্ত্বেও সেখানে মৌল। আর এগুলাই হচ্ছে এই টাইপের যে যৌগগুলা, এগুলোকে বলা হয় যৌগমূলক। এখন আসি যে তার মাথার উপর যে একটা 2 আছে এবং একটা মাইনাস, এটা কি? এটার অর্থ হচ্ছে যে আসলে সালফেট যদিও একটা যৌগ তৈরি হয়েছে, সালফার এবং অক্সিজেন মিলে তৈরি হওয়ার পরেও তার কিন্তু তৃপ্তি মিটে নাই। তার দুইটা মানে আরো দুইটা আয়ন বা মনে করেন আরো দুইটা পরমাণু পাওয়ার তার একটা আসক্তি আছে তার মধ্যে, মানে দুইটা পরমাণু গ্রহণ করার মতো তার টেন্ডেন্সি আছে। এবং যেহেতু দুইটা পরমাণু গ্রহণ করার টেন্ডেন্সি আছে, তার মানে কি এটা হচ্ছে তার একটা ঘাটতি।
মানে অভাব আছে, এই জন্য মাইনাস। আর ওই যে 2 দিয়ে প্রকাশ করতেছে হচ্ছে কয়টা এরকম ঘাটতি আছে, এই জন্য হচ্ছে মাইনাস। আবার আপনাদের হয়তো মনে হতে পারে তার মানে কি সব যোগমূলকে মাইনাস? না, প্লাসও কিন্তু থাকতে পারে, কোনো কোনো যোগমূলক প্লাস থাকতে পারে। প্লাস দিয়ে বোঝায় হচ্ছে তার ঘাটতি নেই, তার একটা অতিরিক্ত আছে। সে কি আচরণ করবে? সে আচরণ করবে যখন অন্য মৌলের সাথে যুক্ত হবে, সে একদম মুক্ত হস্তে সে দান করে দিবে যে আমার ভাই অতিরিক্ত আছে, আপনি নিয়ে যান। সে হচ্ছে দান করে দিবে। সেই ক্ষেত্রে হচ্ছে ওই ধরনের আহ মানে যে যৌগ বা যৌগমূলক গুলা, ওদের চিহ্নটা হচ্ছে প্লাস ব্যবহার করা হয়। তো আমার মনে হয় যৌগমূলক সম্পর্কে আপনারা মোটামুটি আহ, ধারণা পেয়ে গেছেন। আপনারা যৌগমূলক সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছেন সম্ভবত। তো এখানে আমি একটা আহ তালিকা দেখিয়েছি, আপনারা কি দেখতে পাচ্ছেন তালিকাটা? স্যার দেখতে পাচ্ছি। একটু অ্যাক্সেস নিয়ে আমাকে ডিস্টার্ব করতেছে, ফোনে কেটে যাচ্ছে। হ্যালো, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এখানে দেখেন চারটাতে এই যে বাম পাশে হচ্ছে একটা কলাম যৌগমূলকের নামগুলা। এই যে আমি যৌগমূলক এতক্ষণ বললাম, যৌগমূলকের নামগুলা, এই যে এই যৌগমূলক গুলা আছে অ্যামোনিয়া, ফসফোনিয়াম, হাইড্রোক্সাইড, কার্বনেট, সালফেট, সালফাইড, নাইট্রেট, নাইট্রাইট, ফসফেট, হাইড্রোজেন কার্বনেট। তো এই যৌগমূলকগুলার সংকেত সেকেন্ড কলামে আমি দেখিয়েছি, এবং সংকেতগুলোতে দেখেন কোনটাতে প্লাস কোনটাতে মাইনাস আছে। ওই প্লাস এবং মাইনাসের কারণটা কি সেটা তো আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম। প্লাস মানে হচ্ছে ওই যৌগমূলকগুলা আপনার পরমাণু, আপাতত ধরে নিন পরমাণু আর কি, পরবর্তীতে আসলে এখানে বলবো আয়ন, এই পরমাণু দান করার মতো ক্ষমতা আছে, বা এদের কাছে ওই পরমাণুটা অতিরিক্ত আছে, এই জন্য প্লাস। আর যাদের মাইনাস, ওদের হচ্ছে পরমাণুর ঘাটতি আছে। এখন যেমন দেখেন কার্বনেট, কার্বনেটের মধ্যে CO3 ওই যে 2 মাইনাস, এটার অর্থ হচ্ছে যে সে দুইটা পরমাণু তার ঘাটতি আছে, সে দুইটা পরমাণু গ্রহণ করতে পারবে। এই হচ্ছে এগুলার মূল ইয়ে। তার মানে কোন যৌগমূলকের সংকেত কি, এটা সেকেন্ড কলামে বোঝা গেল। আর আধান, আধান দিয়ে যেটা প্রকাশ করা হচ্ছে, যেটা আমি এতক্ষণ মুখে বলতেছিলাম, দেখেন প্রথমটা হচ্ছে NH4 প্লাস, মানে অ্যামোনিয়া, এবং প্লাস মানে কি, সে ওয়ান তো আর লিখতে হয় না, তার মানে তার হচ্ছে একটা পরমাণু সে দান করতে পারবে, একটা পরমাণু তার বেশি আছে, এই জন্য +1 তার আধান। ঠিক একইভাবে ওই যে ফসফোনিয়াম, তারও একটা পরমাণু সে দান করতে পারবে, এই জন্য +1 তার আধান। হাইড্রোক্সিল বা হাইড্রোক্সাইড, তার হচ্ছে মাইনাস, তার মানে -1, তার একটা ঘাটতি আছে, সে অন্য কোনো মৌলের সাথে যখন যুক্ত হবে সেটা গ্রহণ করতে পারবে। একইভাবে কার্বনেট দেখেন তার 2 মাইনাস, মানে সে দুইটা ঘাটতি আছে, সে দুইটা অন্য মৌলের সাথে যখন যুক্ত হবে দুইটা গ্রহণ করতে পারবে। তো এইভাবে হচ্ছে আধানগুলো নির্দেশ করা হয়, এবং আধানে অবশ্যই আপনাকে প্লাস বা মাইনাস ওই চিহ্নটা ব্যবহার করতে হবে, মানে যার প্লাস প্লাস, যার মাইনাস মাইনাস। কারণ আধান দুই ধরনের হয়ে থাকে, ধনাত্মক এবং ঋণাত্মক আধান, আয়নও বলা হয়। আর একটু আগে আমরা যেটা বলেছিলাম যে যোজনী, ওই যোজনী বা যোজ্যতা হচ্ছে তার শক্তি বা ক্ষমতা। আসলে একটা সেটা মৌল হোক অথবা যৌগ হোক অথবা যৌগমূলক হোক, তার যে
আধান থাকে, ওই আধানটাই হচ্ছে তার শক্তি বা যোজ্যতা বা যোজনী। যেমন দেখেন এখানে অ্যামোনিয়া, তার হচ্ছে আধান হচ্ছে +1, তার যোজনী হচ্ছে 1। যোজনীর ক্ষেত্রে কিন্তু ওই যে ধনাত্মক বা ঋণাত্মক কিনা ওই জিনিসটা নির্দেশ করা হয় না, মূলত তার শক্তিটা নির্দেশ করা হয়। এখানে দেখেন যে কার্বনের তার যোজনী 2, সে কিন্তু ঋণাত্মক, বাট এখানে যোজনীর ক্ষেত্রে কখনো ধনাত্মক ঋণাত্মক এগুলো উল্লেখ করা হয় না, জাস্ট বোঝানো হয় যে তার শক্তি হচ্ছে 2। 2 মানে কি, 2 হচ্ছে তার ঘাটতি আছে। এখন এটা ঘাটতি নাকি শক্তি বেশি, সেটা হচ্ছে আমরা আধান দিয়ে বুঝবো, কিন্তু যোজনীর ক্ষেত্রে জাস্ট তার শক্তিটাকে বলা হবে। মানে বিষয়টা আহ, এরকম, মনে করেন যে আপনি এবং আপনার ফ্রেন্ড আপনার থেকে মানে হচ্ছে ধরেন 2 ইঞ্চি উচ্চতা বেশি। এখন যদি আমি বলি যে আপনাদের দুই বন্ধুর মধ্যে উচ্চতার পার্থক্য কত, তাহলে কি আপনি বলবেন যে +2 ইঞ্চি বা -2 ইঞ্চি? এটা কিন্তু বলবেন না, বলবেন যে পার্থক্য হচ্ছে 2 ইঞ্চি। বিষয়টা এরকম। তো এখানেও ওই যে ধনাত্মক বা ঋণাত্মক যোজ্যতার ক্ষেত্রে বা যোজনীর ক্ষেত্রে বলা হয় না, যার শক্তিটাকে নির্দেশ করা হয়। এখন আসলে আমি বলছিলাম যে আবার যোজনীতে ফিরে যাব। এই যে যোজনী, যোজনী এটা যেমন মৌলের ক্ষেত্রে হয়, যৌগের ক্ষেত্রেও হয়। যেমন পানি, পানির সংকেত হচ্ছে H2O, মানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি হয়। এবং আহ, পানির এটা দিয়ে একটা অণুকে নির্দেশ করে। এটার অর্থ হচ্ছে এখানে H2 মানে কি, 2টা হাইড্রোজেন পরমাণু আছে, আর O যেহেতু একটা আছে, তার মানে একটা অক্সিজেন আছে। এখন একটা জিনিস মনে রাখবেন, যেই মৌলের পাশে যত সংখ্যা বসানো থাকবে সেটা ততটা ওখানে উপস্থিত আছে। কিন্তু যোজনীটা হবে তার উল্টা সাইডেরটা। কিরকম? এখানে দেখেন H2O, তার মানে এখানে হাইড্রোজেন পরমাণু 2টা আছে আর অক্সিজেন একটা আছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে হাইড্রোজেনের যোজনী হবে অক্সিজেনের পাশে যেটা আছে ওইটা। অক্সিজেনের পাশে কি আছে? 1 আছে, তার মানে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। আর অক্সিজেনের যোজনী কত হবে? হাইড্রোজেনের পাশে যেটা বসানো আছে এটা, মানে 2। তার মানে হচ্ছে যার যোজনী যত, ওই সংখ্যাটা অপর মৌলের পাশে গিয়ে বসে। যখন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় এবং যৌগ তৈরি হয়, তখন জাস্ট অপর মৌলের পাশে যোজনীগুলো বসে। তো এখানে আহ, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই যোজনীর প্রকারভেদ অনুসারে 3 ধরনের যোজনী হয়ে থাকে: সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী এবং সর্বোচ্চ যোজনী। যে কোনো মৌলের 3টা যোজনী হতে পারে: সক্রিয়, সুপ্ত এবং সর্বোচ্চ। সক্রিয় যোজনী হচ্ছে কোনো মৌলে যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন তার যে যোজনী ওই রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত হয় সেটা হচ্ছে তার সক্রিয় যোজনী, অ্যাক্টিভ। এখন বলতে পারেন যে তাহলে যদি কোনো মৌলের যোজনী একটাই থাকে, তাহলে কি তার সক্রিয় যোজনী ওই একটাই? হ্যাঁ, তার সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, সর্বোচ্চ যোজনী যাই বলেন তার একটাই, তার আছেই তো একটা। আর যে সমস্ত মৌলের একাধিক যোজনী থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি কার্যকর। মানে তার তো একাধিক যোজনী আছে। এখন আমি তো একটু আগে বলছিলাম যে সে যখন অন্য মৌলের সাথে যুক্ত হবে, তখন ওই রাসায়নিক বিক্রিয়ার ধরন, তার প্রয়োজন অনুসারে যে যোজনীটা ব্যবহার করবে ওই রাসায়নিক বিক্রিয়া, সেটাই হবে তার সক্রিয় যোজনী। যেমন কার্বনের যোজনী হচ্ছে 2 এবং 4, 2টা আছে। এখন 2 এবং 4 দুইটা যোজনী যেহেতু আছে, একই সাথে আমি বলে ফেলি, কোন মৌলের একাধিক যোজনী থাকলে তার সবচেয়ে হাইয়েস্ট যোজনী যেটা, ওইটা হচ্ছে তার সর্বোচ্চ যোজনী। আমি তো 3টা যোজনীর নাম বলছি এখানে: সক্রিয়, সর্বোচ্চ এবং সুপ্ত। তো কার্বনের 2 ধরনের যোজনী আছে, 2 আছে এবং 4 আছে। তো এখানে বড় কোনটা? 4। তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4। আর সক্রিয় যোজনী কোনটা হবে? সক্রিয় যোজনী এটা হবে, নির্ভর করবে সে যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন তার কোন যোজনী ব্যবহার করতেছে। আমি একটা এক্সাম্পল দিই, এখানে আমি লিখি নেই। মনে করেন CO, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় কার্বন মনোক্সাইড। আর CO2, এটা দিয়ে বোঝা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন এই দুইটার মধ্যে কিন্তু কার্বনের 2 ধরনের যোজনী ব্যবহার হয়েছে। আমি একটু মনে করাই দিচ্ছি। ওই যে উপরে এক্সাম্পল দিছিলাম H2O, পানি, এবং বলছিলাম যার যোজনী যত, সেই যোজনীটা অপর মৌলের পাশে গিয়ে বসে। তাহলে CO, এখানে আসলে কার যোজনী কত? অক্সিজেনের যোজনী তো 2, আমরা এখানেও দেখছি। ওই যে H2O এর মধ্যে অক্সিজেনের যোজনী 2। তাহলে CO, এখানে তো অক্সিজেনের 2টা C এর পাশে বসা উচিত ছিল, মানে C2 বসা ছিল। আচ্ছা আমি বসালাম, মনে করেন C2। আবার কার্বনের যোজনী যদি 2 হয়, তাহলে তো এই কার্বনের যোজনীটা অক্সিজেনের পাশে বসা উচিত ছিল, তাহলে O2।
তাহলে তো এটা সংখ্যাটা কি হওয়া উচিত ছিল C2O2। আসলে তাই, কিন্তু যখন কমন হয়ে যায় দুইটা, তাহলে এটা আর লিখতে হয় না। মানে C2O2 দুইটাই তো 2 বাদ, এই জন্য এটা হয়ে গেছে CO। তাহলে এখানে কার্বনের কোন যোজনী ব্যবহৃত হয়েছে? এখানে কার্বনের যোজনী 2 ব্যবহার হয়েছে। কাজেই এই কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 2। কার্বনের যেহেতু আরেকটা যোজনী আছে 4, এটা তো এখানে ব্যবহার হয় নাই, ব্যবহার হয়েছে 2, কাজে এখানে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 2। এবং কার্বন মনোক্সাইড এই যৌগটাতে কার্বনের সক্রিয় যোজনী 2। আবার আসেন কার্বন ডাই অক্সাইড, ওখানে কি ঘটছে? ওখানে আমরা আবার বসাই, অক্সিজেন তো যোজনী একটাই 2, তাহলে আমরা বসালাম কার্বনের পাশে বসালাম 2 C2। আর এখানে যদি আমরা কার্বনের সর্বোচ্চ যোজনী যেটা আছে 4, এটা বসাই, তাহলে হবে কি O4, তাহলে C2O4। এবার দুইটার মধ্যে যদি আমি 2 কমন নেই, তাহলে কি দাঁড়ায়? C2 এর 2টা চলে গেল, আর অক্সিজেনের ওখানে 4 এর থেকে আবার 2 চলে গেল, তাহলে 2, তাহলে কি দাঁড়ালো? CO2। তাহলে আমরা কি বুঝলাম? যে কার্বন ডাই অক্সাইড ওখানে কিন্তু কার্বনের সর্বোচ্চ যোজনী ব্যবহার হয়েছে 4। ওই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 4। এখন আসেন যে সুপ্ত যোজনী কি? সুপ্ত যোজনী হচ্ছে কোনো একটা মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর যে পার্থক্য, সেটা হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত মানে ঘুমন্ত, সেটা হচ্ছে সুপ্ত যোজনী। যেমন এই যে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডেই কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4, সরি কার্বন মনোক্সাইড, ওখানে কার্বনের যোজনী ব্যবহার হয়েছে 2, মানে ওই যে C2O2। কিন্তু কার্বনের সর্বোচ্চ যোজনী আছে 4, কিন্তু এখানে সর্বোচ্চ যোজনী এবং তার যে সক্রিয় যোজনী, এই দুটো পার্থক্য কত? 2। কাজে আমরা কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে বলবো কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে 2। তো নিচে একইভাবে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি আয়রন দিয়ে। আয়রন এবং মানে আয়রন মানে হচ্ছে ফেরাম, এই জন্য Fe আয়রনের সংকেত, আর হচ্ছে ক্লোরিন। যেমন আয়রন ক্লোরিনের সাথে যখন যুক্ত হয় 2 ধরনের যৌগ তৈরি করতে পারে। আয়রনের যোজনীয় 2 ধরনের আছে, মানে 2 এবং 3। যখন 2 যোজনী ব্যবহার করে তখন হচ্ছে FeCl2, এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। আর যখন আয়রনের যোজনী 3 ব্যবহার হয় তখন এটার সংকেতটা চেঞ্জ হয়ে যায়, তখন হয়ে যায় FeCl3, ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। তো এই এক্সাম্পলটা আমি দিলাম। তার মানে ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 2, আর এই ক্ষেত্রে আয়রনের সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী হচ্ছে 1, কারণ সর্বোচ্চ যোজনী 3 আর এখানে ব্যবহার হয়েছে 2, তাহলে পার্থক্য হচ্ছে 1, তাহলে সুপ্ত যোজনী হচ্ছে 1। তো এখানে আজকে আমার টপিকগুলো আলোচনা শেষ হলো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।